সালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আমি অডিয়েবল। তো আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনকাম কি। এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। আমাদের যে সিটিটা হবে সেই সিটিটার উপর মেইনলি বেস করে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যে ন্যাশনাল ইনকাম কি। ন্যাশনাল ইনকামকে আমরা দুইটা ডেফিনেশনে সাধারণত এক্সপ্লেইন করতেছি। প্রথমটাকে বলা হচ্ছে যে টোটাল ইনকাম of all economic activities of an economy। তাহলে দেখেন এখানে তিনটা আমার কিওয়ার্ড আছে। কয়টা কিওয়ার্ড? তিনটা কিওয়ার্ড। কিওয়ার্ড নাম্বার 1 টোটাল ইনকাম, মানে সম্পূর্ণ যে আয়। কার? অফ অল ইকোনমিক অ্যাক্টিভিটিস, মানে যত আমার ইকোনমিক কার্যক্রম আছে বা যত আমার আর্থিক কার্যক্রম আছে, সব আর্থিক কার্যক্রমে আমার টোটাল যে আয়টা বা সম্পূর্ণ আয় কার? অফ অ্যান ইকোনমি। একজন ইকোনমি বলতে এখানে একটা কান্ট্রির কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখানে একটা সিঙ্গেল কান্ট্রির কথা বলা হচ্ছে। ওকে, এখন বলতেছে যে দ্বিতীয় যে ডেফিনেশনটা সেটাকে বলা হচ্ছে ফাইনাল আউটকাম অফ অল ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ এ কান্ট্রি ভ্যালুড ইন টার্মস, ইন আর টার্মসটা আলাদা, হ্যাঁ, ইন টার্মস অফ মানি, মানে আমার যে শেষ যে মানে আউটপুটটা বা যে শেষ আমার ফলাফলটা অফ অল ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ সব আর্থিক যে কার্যক্রম আছে ওইগুলা কার? একটা দেশের, যেগুলোকে কিসের মানে ইয়েতে ভ্যালু করা হয় বা কিসের ইয়েতে মান নির্ণয় করা হয়, টাকার হিসাব করে মান নির্ণয় করা হয়। তাহলে দুইটা ডেফিনেশন আমার ন্যাশনাল ইনকামের আছে। তো কোয়েশ্চেন যদি দেয় হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম, আপনি দুইটা ডেফিনেশনে যে কোনো একটাই লিখতে পারেন, যে টোটাল ইনকাম অফ অ্যান ইকোনমিক অফ অল ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ অ্যান ইকোনমি, অথবা যে হচ্ছে আমার ফাইনাল আউটকাম অফ অল ইকোনমিক অ্যাক্টিভিটিস অফ আ কান্ট্রি ভ্যালুড ইন টার্মস অফ মানি। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, এখন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন কীভাবে করতে হয়? ন্যাশনাল ইনকাম সাধারণত তিনটা মেথডে ক্যালকুলেট করা যায়। একটা হচ্ছে ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা বলতেছি ভ্যালু অ্যাডেড মেথড। সো আমাদের যে ন্যাশনাল ইনকাম মেথড আছে, ন্যাশনাল ইনকাম মেথডে আমরা যেটা মানে ইনকাম মেথড, যেটা ইনকাম মেথডে আমরা যেটা করি এটাকে বলা হচ্ছে আমার প্রোডাকশন ফোকাসড মেথড, ঠিক আছে? আপনি যদি এখানে একটু খেয়াল করেন, দেখেন ইনকাম মেথডকে বলা হচ্ছে প্রোডাকশনের পার্সপেক্টিভ, মানে প্রোডাকশনের লক্ষ্য দৃষ্টি থেকে আমরা এই কাজটা করতেছি। এখানে বলছে যে ফোকাসেস অন ফ্যাক্টরস অফ প্রোডাকশন, ঠিক আছে? যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যারা, যে হচ্ছে আমার ল্যান্ড, লেবর, ক্যাপিটাল, আর হচ্ছে আমার ল্যান্ড, লেবর, ক্যাপিটাল, আর হচ্ছে আমার এন্টারপ্রেনার। এন্টারপ্রেনার স্পেলিংটা আমি ভুল গেছি, ENTREPRENUER না RE মেবি। আচ্ছা, এটা একটু চেক করতে হবে, নো প্রবলেম। তো দেখেন আমরা হচ্ছে রেন্ট পাই কোথা থেকে? ল্যান্ড থেকে। ইন্টারেস্ট পাই ক্যাপিটাল থেকে। প্রফিট পাই এন্টারপ্রেনারের যে ইয়েটা ওইটা। আর লেবর থেকে আমরা ওয়েজ পাই। এটার সাথে আরেকটা জিনিস অ্যাড হয় যখন আমরা হচ্ছে ক্যালকুলেট করি, সেটা হচ্ছে মিক্সড ইনকাম। মিক্সড ইনকামটাকে কী বলা হচ্ছে? মিক্সড ইনকামকে বলা হচ্ছে যে একজন এন্টারপ্রেনার যখন কাজ করে ছোট স্কেলে, তখন তো সে হচ্ছে নিজেই মনে করেন, আমি যদি এখন নতুন ব্যবসা খুলি তাহলে আমার কিন্তু মার্কেটিংও নিজের করতে হবে, ফাইন্যান্সিংও নিজের করতে হবে, যত কাজ আছে মানে যেগুলো সাধারণত একটা বড় কোম্পানিতে অনেক লোকে ভাগ করে করে, ওইটা আমার নিজে করতে হবে। বাট ওই যে লোকজনদের যে বেতনটা, ওই বেতনটা তো আমি তাকে দিয়ে দিচ্ছি না, অথবা আমি যেই কাজটা করতেছি সেটা সাধারণত আমার একটা প্রফিট জেনারেট করতো, বাট আমি ওইটার মাধ্যমে এখন প্রফিট পাচ্ছি না, কারণ ওটা আমি নিজের কারণে মানে নিজের ইউজ করতেছি, আমি ওইটার কারণে প্রফিটটা পাচ্ছি না। বাট ওটা সাধারণত অন্য কেউ করলে ওটা তাকে একটা টাকা দেওয়া লাগতো বা সে একটা ইনকাম জেনারেট করতো, ওই জিনিসটাকে আমরা মিক্সড ফ্যাক্টর বলতেছি। এই জিনিসগুলো হচ্ছে আমার মেইনলি একটা ইনকাম মেথডের মধ্যে পড়ে। দ্বিতীয় মেথডটা কি আমরা দেখেই। দ্বিতীয় মেথডটাকে বলা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এই মেথডে আমাদের একটা ইকোনমি যত টাকা খরচ আছে, এই সকল খরচগুলাকে হচ্ছে আমরা অ্যাড করলে আমরা হচ্ছে এক্সপেন্ডিচার মেথডটা পাই। এক্সপেন্ডিচার মেথড ক্যালকুলেট করার জন্য আমাদের সাধারণত জিডিপি ক্যালকুলেট করতে হয়, জিডিপি থেকে জিএনপি ক্যালকুলেট করতে হয়, জিএনপি থেকে এনএনপি ক্যালকুলেট করতে হয়, এরপরে আমরা হচ্ছে ন্যাশনাল ইনকাম বা এনআই ক্যালকুলেট করতে পারি। তো দেখেন ফার্স্টেই আমরা যেটা বলবো যে জিডিপি জিনিসটা কি। জিডিপি, যেটার অ্যাব্রিভিয়েশন দাঁড়ায় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখেন গ্রস বলতে সাধারণত আমরা অ্যাভারেজ বুঝি বা হচ্ছে টোটাল বুঝি, ঠিক আছে? ডোমেস্টিক বলতে আমার ঘরীয়, আর প্রোডাক্ট মানে তো প্রোডাক্ট। এখন দেখেন জিডিপি জিনিসটা কি, এটা হচ্ছে আপনার একটা
ফিক্সড টেরিটরির মধ্যে বা একটা ফিক্সড দেশের মধ্যে, মনে করেন এই হচ্ছে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশের মানচিত্রটা একটু বাজেভাবে আঁকলাম, তার জন্য দুঃখিত, বাট লেটস সে দিস ইজ বাংলাদেশ, যদিও হয় নাই, সামথিং লাইক দিস, বাংলাদেশ গোজ লাইক, হ্যাঁ অনেকটা হয়েছে। তো এটা মনে করেন আমার বাংলাদেশ, হ্যাঁ। তো এই বাংলাদেশের যে টেরিটরিটা, এই টেরিটরিটার মধ্যে আমার যে মানুষ আছে, যত মানুষ আছে, এরা যেই পরিমাণ আপনি জিনিসপত্র উৎপাদন করবে, মানে এটা এদের যে হচ্ছে ইয়েটা, ওইটাকে আমরা হচ্ছে জিডিপির মধ্যে ক্যালকুলেট করতেছি, ঠিক আছে। যে আমার একটা ফিক্সড এরিয়ার মধ্যে আমার যত পরিমাণ আমার হচ্ছে ইনকাম প্রডিউস করা হবে বা একটা মানুষের যে পরিমাণ আয় হবে, ওটাকে আমরা বলছি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্টটাকে কী বলা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশি ন্যাশনালিস্ট হন, ঠিক আছে, যে এই বাংলাদেশি ন্যাশনালিস্ট হইতে হবে আপনাকে, মানে আমাদের বাঙালি হতে হবে বা আমাদের জাতির হইতে হবে। দেখেন এখানে ন্যাশনাল বলা হয়েছে, সো আপনার একটা জাতির একটা ট্যাগ চলে আসতেছে। সো এই একই জাতির যত লোক আছে, যেমন মনে করেন বাংলাদেশি যারা বিদেশে আছে, ওরাও তো একটা ইনকাম করতেছে, ওরা কিন্তু জিডিপিতে ক্যালকুলেট হবে না, কারণ জিডিপিতে কি আমার এরিয়া ফিক্সড, বাট জিএনপিতে আমার ন্যাশনালিজম ফিক্সড বা ন্যাশন ফিক্সড। তো আপনার কি করতে হবে, আপনার অবভিয়াসলি জিএনপিতে আপনার খালি যারা বাঙালি আছে এদের ক্যালকুলেশনটা আসবে, আর এনএনপিতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে জিএনপি থেকে আমার এই এনএনপিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ডেপ্রিসিয়েশন নামে একটা জিনিস আছে, ওটাকে আমরা বাদ দিব। ডেপ্রিসিয়েশন জিনিসটা কি? ডেপ্রিসিয়েশনটা জিনিস হচ্ছে যে একটা টাইম পরে তো আস্তে আস্তে একটা জিনিসের দাম কমতে থাকে। মনে করেন আমি ফার্স্টে একটা মেশিন কিনছিলাম 100K-তে, এখন আমি এই মেশিনটা সেল দিব, আমি কি এটা 100K-তে সেল দিতে পারবো না, আমার এটা সেল করতে হবে 50K, মানে 50K-রও কম, তাই না? তো আমার এই যে একটা মানে টাইম স্প্যানে আমার এই যে এটার প্রাইসটা চেঞ্জ হলো বা প্রাইস ড্রপ হলো, এই জিনিসটাকে আমরা বলতেছি এনএনপি। এই এনএনপি থেকে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করবো। এখন কীভাবে ক্যালকুলেট করব আমরা সেটা বলতেছি। আচ্ছা, এনএনপিটাকে আমরা বলতেছি যে হচ্ছে আমার নেট ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, দেখেন এবার তাহলে আমার হচ্ছে এক্সপেন্ডিচার মেথড কি? এক্সপেন্ডিচার মেথডে সবার আগে জিডিপি ক্যালকুলেশনের মধ্যে আমরা আসি। তো জিডিপি ক্যালকুলেশনের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, একেবারে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে টোটাল প্রোডাক্ট ইন্টু কোয়ান্টিটি। মানে আপনার যেই পরিমাণ প্রোডাক্ট তৈরি হয়েছে, যেই পরিমাণ কোয়ান্টিটির তৈরি হয়েছে, এই দুটাকে গুণ করে দিলে আমরা সাধারণত জিডিপি পেয়ে যাই। বাট এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, হ্যাঁ। বাট আমরা সাধারণত জিডিপি যেটা দিয়ে ক্যালকুলেশন করে থাকি, আমাদের জিডিপি ক্যালকুলেশন করার জন্য আমাদের 4টা জিনিস লাগে। সি, এই সি জিনিসটা কি? সি হচ্ছে আপনার কনজিউমার যেই পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিসেসের উপরে খরচ করে থাকে, কনজিউমার লেভেলে যেই পরিমাণ গুডস অ্যান্ড সার্ভিস নিয়ে কিনে থাকে বা খরচ করে থাকে, সেই জিনিসটাকে আমরা সি বলতেছি। আই কি? আই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। তাহলে আমার একজন ব্যবসায়ী বা গভর্নমেন্ট বা যে কোনো কেউ যখন ইনভেস্ট করে বা যে কোনো মানে এরা হচ্ছে যখন এদের লেভেলে জিনিসপত্র আলোচনা করে, একজন ব্যবসায়ী, এটা তো কনজিউমার লেভেলের বা ক্রেতার লেভেলের, এটা হচ্ছে ব্যবসায়ী লেভেলে, যে একজন ব্যবসায়ী ইনভেস্ট করতেছে বা সে তার ব্যবসার মধ্যে যে বিনিয়োগ করতেছে, সেই জিনিসটাকে আমরা এখানে দেখছি। এরপর দেখেন জিইকে বলা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ গভর্নমেন্টের যে খরচটা, সেইটা গভর্নমেন্টের নিজস্ব কিছু খরচ আছে না, বিভিন্ন দেখা গেল গভর্নমেন্ট এমপ্লয়ীদের বেতন, গভর্নমেন্ট বিভিন্ন বিল্ডিংয়ের রিপেয়ারমেন্ট, বিভিন্ন গভর্নমেন্ট ফ্যাসিলিটির এস্টাবলিশমেন্ট, এই জিনিসটাকে আমরা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলতেছি। আর ফাইনালি নেট এক্সপোর্ট। হোয়াট ইজ নেট এক্সপোর্ট? নেট এক্সপোর্ট হচ্ছে আপনার যত টাকা আমি হচ্ছে এক্সপোর্ট, মানে যত টাকার আমি হচ্ছে রপ্তানি করতেছি আর আমদানি করতেছি, এদের মধ্যে যে পার্থক্যটা, ওটাকে আমরা বলতেছি নেট এক্সপোর্ট। এটা হচ্ছে আমার এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ঠিক আছে। ইম্পোর্ট মানে আমি যেটা নিয়ে আসতেছি ওটা মাইনাস যাবে, যেটা আমি বাইরে বের করছি ওটা যোগ হবে, ঠিক আছে। এই জিনিসটাকে আমি বলছি নেট এক্সপোর্ট। আচ্ছা, তো জিডিপি থেকে যখন আপনি নেট ফ্যাক্টরস অফ ইনকাম ফ্রম অ্যাব্রড বাদ দিবেন, তাহলে আমার একটা জিডিপি ক্যালকুলেশন করতে কী হচ্ছে, আমার সাধারণ মানুষ যে জিনিসগুলো কিনতেছে ওইটার বা সাধারণ মানুষের খরচ প্লাস ব্যবসার খরচ প্লাস গভর্নমেন্টের খরচ প্লাস নেট এক্সপোর্ট ইম্পোর্ট, টোটালটা আমি যোগ করে জিডিপি পাচ্ছি। এই সূত্রটা একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে ক্যালকুলেশন সময় কাজে লাগবে। এরপরে জিডিপি গেল, এরপরে জিডিপি থেকে আপনি নেট ফ্যাক্টর অফ ইনকাম ফ্রম অ্যাব্রডটা বাদ দিচ্ছেন।
নেট ফ্যাক্টর অফ ইনকাম ফ্রম অ্যাব্রড কি দেখেন, ফ্যাক্টর অফ ইনকাম ফ্রম অ্যাব্রড মানে বিদেশের সাথে রিলেটেড, তাই না? এইটা হচ্ছে আমার বিদেশ থেকে যেই পরিমাণ টাকা আসতেছে অর্থাৎ রেমিটেন্স মাইনাস বিদেশে যে পরিমাণ টাকা যাচ্ছে, মানে আমাদের দেশে যারা বিদেশি আছে বা আমাদের দেশ থেকে বিদেশে যেই পরিমাণ লোকজন টাকা পাঠাচ্ছে ওইটাকে আমি মাইনাস করে দিলে আমার যে অ্যাভারেজ কস্ট ইয়েটা আসে, ওই জিনিসটা যখন আমি জিডিপি থেকে মাইনাস করবো আমি পাবো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মানে বাইরের লোকেরটা মানে আমাদের যারা বিদেশে থাকে তাদেরটা আমি অ্যাড করব, আর যারা আমাদের দেশে বিদেশিরা থাকে তাদেরটা মাইনাস করব জিডিপি থেকে, তখন আমি পাচ্ছি কি জিএনপি। ওকে, এই জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বা ওই যে একটা জিনিসের দাম কমে গেল, মানে মনে করেন আমি একটা জিনিস 10 বছর আগে কিনছিলাম ওটা আমি এখনও ইউজ করতেছি, তাই না? বাট ওটা তো এখন দাম কমছে বা ওইটার যে একটা ভ্যালু চেঞ্জ হয়েছে, এই ডেপ্রিসিয়েশনটা থেকে যখন আপনি মাইনাস করবেন আপনি পাবেন নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই নেট ন্যাশনাল প্রোডাক্ট থেকে আপনি যখন নেট ইনডিরেক্ট ট্যাক্স বাদ দিবেন, নেট ইনডিরেক্ট ট্যাক্স কি? নেট ইনডিরেক্ট ট্যাক্সকে বলা হচ্ছে যে আমার যে ট্যাক্সটা আছে মাইনাস সাবসিডিজ। সো হোয়াট ইজ ট্যাক্স মানে হোয়াট ইজ সাবসিডি? সাবসিডিজ বলতে গভর্নমেন্ট ভর্তুকি, যে আমার একটা গভর্নমেন্ট তো বিভিন্ন ধরনের মানে তার যে নিজস্ব ট্যাক্স আছে সেটা তো সে ইনকাম করতেছে, তাই না? তার ট্যাক্স কি? তার ইনকাম। বাট তার যে স্যার তার সাবসিডিজ যেগুলো আছে বা তার যে ভর্তুকি দেওয়া লাগে বিভিন্ন মানুষকে, সেই ভর্তুকিগুলা কি? সেটা তার হচ্ছে এক্সপেন্ডিচার না? সো আপনি যখন এই যে নেট ইনডিরেক্ট ট্যাক্সটা আপনি হচ্ছে বের করবেন কিভাবে? আপনি গভর্নমেন্টের যে ট্যাক্সটা আছে আপনি গভর্নমেন্টের এই ট্যাক্সটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সাবসিডিজ থেকে মাইনাস করে দিবেন, ঠিক আছে? নেট ইনডিরেক্ট ট্যাক্স সমান সমান ট্যাক্স মাইনাস সাবসিডিজ। এইটাকে যখন আপনি এনএনপি থেকে বাদ দেবেন তখন আপনি পাবেন ন্যাশনাল ইনকাম। তাহলে আপনার স্টেপ নাম্বার 1 হচ্ছে জিডিপি ক্যালকুলেশন, স্টেপ নাম্বার 2 হচ্ছে জিএনপি ক্যালকুলেশন কীভাবে জিডিপি থেকে নেট ফ্যাক্টর অফ ইনকাম মানে বিদেশ থেকে যেই টাকা যাচ্ছে আর বিদেশ থেকে যেই টাকা আসতেছে এগুলো যোগ বিয়োগ করে নেট করা। এরপরে থার্ড স্টেপ কি? আপনি জিএনপি থেকে এনএনপি ক্যালকুলেট করা, কীভাবে? ডেপ্রিসিয়েশন মাইনাস করার মাধ্যমে। ফাইনালি এনএনপি থেকে আপনার নেট ইনডিরেক্ট ট্যাক্স মাইনাস করা, অর্থাৎ গভর্নমেন্ট যে পরিমাণ ট্যাক্স ইনকাম করতেছে মাইনাস গভর্নমেন্ট যে পরিমাণ সাবসিডিজ দিচ্ছে, আপনি ন্যাশনাল ইনকাম পাচ্ছেন থ্রু এক্সপেন্ডিচার মেথড, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রবলেমস অফ ন্যাশনাল ইনকাম ডিটারমিনেশন। আচ্ছা, আমরা একটা মেথড বাদ দিছি, সেটা হচ্ছে আমাদের ভ্যালু অ্যাডেড মেথড। ভ্যালু অ্যাডেড মেথডটা কি বলা হচ্ছে দেখেন। আচ্ছা, এখানে দেখেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আমরা দেখতে পাবো যে আচ্ছা আচ্ছা তো দেখেন যে এখানে আমাকে কি বলা হচ্ছে যে ভ্যালু অ্যাডেড মেথডে কি করছি আমরা, উই ক্যালকুলেট মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস। আমরা কার মানি ভ্যালু ক্যালকুলেট করছি? ফাইনাল গুডগুলার অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ইন এন ইকোনমি ডিউরিং এ ইয়ার। মানে আমরা ফাইনাল গুডগুলো নিচ্ছি, ঠিক আছে? আমরা ফাইনালটা একেবারে ফাইনালটা আমরা নিচ্ছি। ক্যালকুলেশনটার এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে আরও ইজি হবে। দেখেন আমরা যে উইট নিচ্ছি, উইটের ভ্যালু অফ প্রোডাকশন ধরে করেন মানে আউটপুট মনে করেন 400 টাকা, হ্যাঁ? তো এটার কি ইন্টারমিডিয়েট কোনো গুডস আছে? না। তাহলে এটা ভ্যালু অ্যাড করতেছে 400। এবার আমি ফ্লাওয়ার নিলাম 600, তাই না? তা আমি ফ্লাওয়ার পাচ্ছি কোথা থেকে? আমি উইট থেকেই তো আমি ফ্লাওয়ার পাচ্ছি, তাই না? গম থেকে মানে আমি উইট থেকে তো ফ্লাওয়ার পাচ্ছি। তো আমার কী করছে যে ফ্লাওয়ার কেনা লাগতেছে মানে উইট কেনা লাগতেছে না, আমার একটা ফ্লাওয়ার মিলে আমার তো আগে উইট কিনতে হবে, তারপরে ওটাকে আমি পিষে ফ্লাওয়ারে কনভার্ট করব। তো আমার যার কারণে আমার এই যে 400 টাকাটা খরচ হচ্ছে এটা আমার বাদ দিতে হবে, তাই না? নাইলে তো আমার এই 400 টাকা মানে আবার অ্যাড হয়ে যাবে। উইটের জন্য যে উইট সেল করছে সে বললো যে ভাই আমি 400 টাকা বিক্রি করছি, যে ফ্লাওয়ার সেল করতেছে সে বললো ভাই আমি 600 টাকা অ্যাড করছি, কিন্তু তার ওই যে 600 টাকার মধ্যে সে যে উইট কিনছিল ওই টাকাটাও তো অ্যাড হয়েছে, তাই না? তো সে তো ওই 400 টাকাতে উইট কিনছে, তারপর ওটাকে 200 টাকায় এক্সট্রা বাড়ায় 600 টাকায় বিক্রি করছে, তাহলে এই যে উইটের দামটা দুইবার ধরা হচ্ছে না? সো এই কারণে আমরা ভ্যালু অ্যাডেড মেথডে যেটা করি যে আমার ইন্টারমিডিয়েট গুডস যেমন এই যে এখানে ফ্লাওয়ারের ক্ষেত্রে উইটেরকে বাদ দেই। এবার দেখেন ব্রেডের ক্ষেত্রে কি আসতেছে, 800 টাকায় আমি ব্রেড বিক্রি করতেছি, বাট আমার ব্রেডের ইন্টারমিডিয়েট গুড ফ্লাওয়ার এটার কস্ট কত? 600, আমি এটাকে মাইনাস করে দিচ্ছি। এরপর দেখেন আমি হচ্ছে ব্রেড সেল করতেছি হয়তোবা মানে একটা মানে ইয়েতে 900 টাকা করে, তো আমার ওটার আগে ব্রেড কেনা লাগতেছে বা আমি মনে করেন ব্রেডকে স্যান্ডউইচে বানাচ্ছি বা কিছু একটা কনভার্ট করতেছি, আমি ওটাকে সেল করতেছি। তো আমার ওইখানে যে দেখেন আমার একটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুডের কস্ট ওটা হচ্ছে ব্রেড, সো এটার থেকে আমি ভ্যালু অ্যাডেড পাচ্ছি 100।
সো আমার ফাইনালি যে আমার টোটাল খরচ মানে টোটাল ভ্যালু আউটপুট হচ্ছে এত, সেখান থেকে আমার ইন্টারমিডিয়েট গুডসের প্রাইস হচ্ছে প্রায় 1800, আর আমার ভ্যালু অ্যাড করতেছে একটা গুড 900। তো এই ভ্যালু অ্যাডেড মেথডটা ফলো করে আমাদের কি হয়, আমরা হচ্ছে ডাবল কাউন্টিংয়ের যে প্রবলেমটা সেটাকে স্কেপ করতে পারি। সো আপনাকে কোয়েশ্চেন যদি করা হয় যে হাউ ক্যান উই অ্যাভয়েড ডাবল কাউন্টিং, তখন আপনি বলবেন বাই ইউজিং ভ্যালু অ্যাডেড মেথড। আচ্ছা, এরপর আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে প্রবলেমস অফ ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন। ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার সময় কিছু কিছু প্রবলেম আছে, যেমন হচ্ছে নন মনিটারি ট্রানজ্যাকশন। নন মনিটারি ট্রানজ্যাকশন কেমন, যে আমি আপনাকে 2টা কলম দিচ্ছি, তার বদলে আপনি আমাকে একটা খাতা দেন বা সামথিং এরকম টাইপের। যে আমরা হচ্ছে যে বার্টার মেথড, বা আগের যুগে মানুষ টাকা আবিষ্কার করার আগে যে কাজটা করতো, যে ভাই আমি 1 কেজি চাল দিচ্ছি, আপনি আমার 1 কেজি ডাল দেন, বা আমি আপনার একটা গরু দিতেছি, আপনি আপনার 4টা ছাগল দেন, বা সামথিং লাইক দিস। ঠিক আছে। এরপর ডাবল কাউন্টিং, যে প্রবলেমটা আপনাকে দেখাইলাম, যে আমি আপনাকে একটা জিনিস মনে করেন আমি আপনাকে চাল বিক্রি করছি, সেটা হচ্ছে 600 টাকা দাম, আপনি চালের খিচুড়ি বানায় বিক্রি করছেন আরও জিনিসপত্র অ্যাড করে, আপনি খিচুড়ি বিক্রি করছেন মনে করেন দেখা গেল 1200 টাকা করে। ঠিক আছে। তো আমি যখন ক্যালকুলেট করবো, আমি 600টাও, আমার 600টা নিলাম যে কারণ আমি সেল করছি 600, আপনার 1200টাও নিলাম। তো আমার এই যে 600টা, এটা দুইবার আসছে, একবার আমার পার্টের মধ্যে আসছে, একবার আপনি যখন সেল করছেন, আপনি তো হচ্ছে নিজের পকেট থেকে তো আর 600 টাকা দেন নাই, আপনি ওটা কাস্টমারের কাছ থেকে নিছেন। সো ওই যে মানে আমি যে আপনার মানে আমার যে 600 টাকাটা সেল হইলো, বা এই যে রাইসের যে 600 টাকার প্রাইসটা, এটা দুইবার আসতেছে। একবার আমি আমার পক্ষ থেকে আসতেছে, একবার আপনি যখন আপনি ডেটা সাবমিট করতেছেন আপনার পক্ষ থেকে আসতেছে। সো আমার দুইবার কাউন্টিং হয়ে যাচ্ছে, তাই না? যে আমার রাইসের দাম 600 টাকা ছিল, এই 600 টাকায় আমি বলছি, আমারটা দেখা গেলো ক্যালকুলেট করা হয়েছে। আরেকজন বলছে ভাই আমি খিচুড়ি বিক্রি করছি 1200 টাকা দিয়ে, আমার কাছে সে 600 টাকা কিন্তু রাইস কিনছে। সো সে তার ওই যে ইন্টারমিডিয়েট গুডের মধ্যে ছিল এই রাইসটা, বাট সেটা যদি না বলে থাকে, তাহলে এইখানে যে 1200 টাকা কাউন্ট হবে, এটার মধ্যে কিন্তু এই রাইসের 600 টাকাও কাউন্ট হচ্ছে। তাহলে আমার এই যে 600, এটা কিন্তু দুইবার কাউন্ট হচ্ছে, একবার আমি যখন বলছি তখন, আর যে খিচুড়ি বেচে বিক্রি করতেছে তার সময় একবার, তাহলে ডাবল কাউন্টিং হয়ে গেল। এই প্রবলেমটা আমরা ফেস করি। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ইনঅ্যাডিকুয়েট বা আনরিলায়েবল স্ট্যাটিস্টিক্স। বাই স্ট্যাটিস্টিক্স আমার মানে আমাদের কুল ইউনিভার্সিটি মানে এমসিএসকেতে যখন আমি পড়তাম, আমাদের একজন স্ট্যাটিস্টিক্স টিচার ছিলেন, স্যার সবসময় একটা কথা বলতেন যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে। মানে বাংলাদেশের মানুষ যখন তাদের জন্ম মানে ডেটা দেয়, তখন মনে করেন আপনাদের জানি না মানে আপনারা কতজন কি করছেন, দেখা গেল কারো যদি 2003 সালে জন্ম হয়ে থাকে, সে 2005 বানায় দেয় যেন তার সরকারি চাকরির জন্যে টাইম বেশি পায়। ঠিক আছে। সো এই যে কাহিনীগুলা, তা আমরা দেখেন আমাদের জন্ম নিবন্ধনেই আমরা এরকম স্ট্যাটিস্টিক্যাল ঘাবলা করতেছি। সো এই যে জিনিসগুলো, এগুলো তো রিলায়েবল না, তাই না? তো এইটা একটা প্রবলেম। এরপর কি বলছে, পেটি প্রোডাকশন। পেটি প্রোডাকশন কি, দেখা গেলো আমি আমার বাড়িতে দেখা গেলো আমি হচ্ছে 30টা ডিম মানে মুরগি পালি, ছোটোখাটো 30টা বা 5টা মুরগি পালি, 5টা মুরগি দেখা গেলো দিনে হচ্ছে আমার ডিম টিম দেয়, এই ডিমগুলো আমি হচ্ছে দেখা গেলো আমার আশেপাশে লোকজনের বিক্রি করি। সো এই জিনিসে কিন্তু আমার কোনো হিসাব নেই, যেটার উপর আমার কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। এই যে পেটি প্রোডাকশন, আমি অল্পতে প্রোডাকশন করতেছি, আমি এটা সেল করতেছি, অল্পতে ট্রানজ্যাকশন করতেছি, এটার কিন্তু কোনো হিসাব থাকে না। ঠিক আছে। এরপরে দেখেন ট্রান্সফার পেমেন্ট। ট্রান্সফার পেমেন্ট জিনিসটা কি? ট্রান্সফার পেমেন্ট বলতেছে যে আমাকে সরকার যে ভর্তুকি দিচ্ছে, বা আপনাকে যে স্কলারশিপ দিচ্ছে, বা হচ্ছে দেখা গেল বিভিন্ন মানুষকে যে মানে ইয়ে দেয়, যে হচ্ছে ভোট মানে বলো এটাকে, যে এল্ডারলিদের যেটা দেয়, বা মুক্তিযোদ্ধার যে ইয়ে দেয়, মুক্তিযোদ্ধাদের দেয়, তারপর হচ্ছে আপনার যারা বয়স্ক আছে ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা। সো এই জিনিসগুলো যখন হচ্ছে আসতেছে, এইগুলাকে কিন্তু হচ্ছে কেউ এইগুলার ভাবে ক্যালকুলেশন করতেছে না, যার কারণে বা এইগুলাকে কিন্তু আমরা অ্যাকাউন্টে নিচ্ছি না। এই জিনিসগুলো যখন হচ্ছে আমার মানে মানুষজনকে ভাতা দেওয়া হয়, তখন আমার এটা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনে একটা প্রবলেম হিসেবে দাঁড়ায়। ঠিক আছে। কারণ সে তো প্রোডাকশন করছে না, সে তো ভাতা পাচ্ছে। এটা গভর্নমেন্ট সাবসিডিজের মধ্যে আসলেও এই ভাতাগুলো ক্যালকুলেশনের সময় অনেক সময় হিউজ অ্যামাউন্টে ঝামেলা হয়ে যায়। এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে ন্যাচারাল ড্যামেজেস বা এনভায়রনমেন্টাল ড্যামেজেস। কেমন? মনে করেন আপনার আইলা বা সিডার হয়েছে। ঠিক আছে। আমি তো ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের সময় এই যে আইলা বা সিডারের যে প্রবলেমটা, বা আমার যে কোনো যে ন্যাচারাল ঝড় হচ্ছে, এই জিনিসটা তো আমি ক্যালকুলেট করতেছি না, বা আমার যে এই যে মানে ন্যাচারাল যে প্রবলেমটা হচ্ছে, এই ন্যাচারাল যে ড্যামেজগুলো ঘটতেছে, আমি তো এগুলো প্রেডিক্টও করতে পারতেছি না। সো এইটা কিন্তু একটা প্রবলেম হিসেবে কাজ করছে। 7 নম্বরে দেখেন আমাদের বলা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ট্রানজ্যাকশন। সেকেন্ড হ্যান্ড ট্রানজ্যাকশন বলতে সেকেন্ড হ্যান্ড গুডস। সাধারণত আমরা যে যে ইউজড যে জিনিসগুলো ইউজ করি, যে দেখা গেলো একটা জিনিসের দাম মার্কেটে 400 টাকা, আমি সেকেন্ড হ্যান্ড ওটা নিলে দেখা গেলো 1500 টাকায় পেয়ে যাচ্ছি,
সেকেন্ড হ্যান্ড যে কোনো কিছুর জন্য। সো ওই কিন্তু কোনো ট্যাক্স নাই, ক্যালকুলেশন নাই, কিছু নাই। সো এই জিনিসটা আমরা একটা প্রবলেম। আর ফাইনালি সেটা হচ্ছে ইলিটারেসি অ্যান্ড ইগনোরেন্স। ইলিটারেসি অ্যান্ড ইগনোরেন্স জিনিসটাকে কী বলছে? ইলিটারেসি অ্যান্ড ইগনোরেন্স বলতে বোঝাচ্ছে যে আমার তো মানুষজন ঠিকমতো করে গুণাগুনি করতে পারে না অনেকে। সো ট্যাক্স বা ওর ইনকামটা সাবমিট করবে কিভাবে? যে কৃষক দেখা গেলো সে ঠিকমতো পড়ালেখাই জানে না, ওর নিজস্ব ইনকাম কীভাবে দেখাবে ঠিকমতো করে? সো এই যে প্রবলেমগুলো, এইগুলো সাধারণত আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের ক্ষেত্রে ফেস করে থাকি। এখন আমার আর দুইটা টপিক এখানে মানে পড়লে আমার সাধারণত কাজ শেষ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে দেখেন, জিডিপি দুই ধরনের থাকে, হ্যাঁ। জিডিপি দুই ধরনের, তার মধ্যে একটাকে বলা হচ্ছে আমার নমিনাল জিডিপি, আর একটাকে রিয়েল জিডিপি। আমি একটু লিখি, একটা হচ্ছে নমিনাল জিডিপি, একটা হচ্ছে রিয়েল জিডিপি। ওকে, তো দেখেন নমিনাল জিডিপিকে কি বলা হচ্ছে? নমিনাল জিডিপি বলছে যখন আমি কারেন্ট ইয়ারের প্রাইস ক্যালকুলেশন করি, মানে কারেন্ট ইয়ারের সাপেক্ষে যখন আমি একটা যে কোনো কিছু প্রোডাক্টে মানে জিডিপি ক্যালকুলেট করি। যেমন মনে করেন বর্তমান বাজারে দেখা গেল একটা পেন্সিলের দাম হচ্ছে আপনার 15 টাকা, হ্যাঁ। তো আমি যখন এই 15 টাকা হিসাব করে আমি যখন ক্যালকুলেশন করতেছি, আমার এটাকে বলা হচ্ছে নমিনাল জিডিপি, হ্যাঁ। বাট যখন আমি হচ্ছে জিডিপি ক্যালকুলেশন করতেছি, দেখা গেল আমার একটা বেজ ইয়ার বা একটা ভিত্তি ইয়ার, এরকম আমরা মনে করেন একটা এরকম একটা ইয়ার ধরে নেই যে ইয়ারে আমার ইনফ্লেশন বা হচ্ছে আমার যে মূল্যস্ফীতি এটা কম হয়েছে, আমার দেখা গেল ঝড় টরা হয় নাই, আমার খরা হয় নাই, আমার কোনো দাঙ্গা ফাসাদ হয় নাই, একটা স্টেবল গভর্নমেন্ট ছিল, মানে একটা স্থিতিশীল অবস্থা ছিল, ঠিক আছে, কোনো ঝামেলা বা আঁকা বাঁকা হয় নাই, মানে খুব টার্বিউলেন্ট একটা অবস্থা ছিল না। ওই রকম একটা অবস্থায় ওরকম একটা ইয়ারকে আমরা একটা বেজ ইয়ার ধরি, ওই ইয়ারটাকে ধরে আমরা ক্যালকুলেশন করি। যেমন বাংলাদেশে প্রেজেন্টলি বেজ ইয়ার মেবি 2016, আমি এটা শিওর না, দাঁড়ান দেখি। এই তো 2015-16, হ্যাঁ, এই তো 2015-16, মানে 2015-2016 এই সালটাকে আমরা এখন কারেন্টলি বেজ ইয়ার হিসাবে ধরতেছি। সো এই যে বেজ ইয়ারটা, এই বেজ ইয়ারের সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করে থাকি, ঠিক আছে। এই বেজ ইয়ারের সাপেক্ষে আমরা আমাদের গ্রোথ ক্যালকুলেট করি, যে আমরা আদৌ কি হচ্ছে আমাদের গ্রোথ হয়েছে কিনা, বা আমাদের বৃদ্ধি হয়েছে কিনা, বা ডেভেলপমেন্ট হয়েছে কিনা। তারপরে এইটার সাপেক্ষে আমরা সাধারণত ক্যালকুলেশন করে থাকি। সো এই ধরনের একটা ইয়ারকে বেজ ইয়ার বলে। আপনার কোয়েশ্চেন আসতে পারে হোয়াট ইজ বেজ ইয়ার, হ্যাঁ, হোয়াট ইজ রিয়েল জিডিপি, হোয়াট ইজ নমিনাল জিডিপি। তো নমিনাল জিডিপিতে বলতেছে যখন আপনি এই যে মনে করেন এই যে বর্তমান 2025 সালের দাম, যে একটা পেন্সিলের দাম 15 টাকা, এই হিসাব করে যখন আপনি জিডিপি ক্যালকুলেট করছেন, ওকে নমিনাল বলতেছি। আর যদি আমার দেখা গেলো 2015 সালে আমার একটা পেন্সিলের দাম ছিল দেখা গেলো হচ্ছে 5 টাকা করে বা 60 টাকা করে, হ্যাঁ। তো আপনি যখন এই 60 টাকা হিসাব করে পেন্সিলের মানে বিক্রিটা ধরতেছেন, জিডিপি ক্যালকুলেশন করছেন, তখন ওটাকে আমরা বলছি রিয়েল জিডিপি। এখন এটাকে রিয়েল কেন বলা হচ্ছে? কারণ দেখেন এই যে পেন্সিলের দাম 60 টাকা থেকে 15 টাকা বাড়লো, এটা কেন বাড়লো? এটা মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের জন্য বাড়লো না? তো এই যে ইনফ্লেশনের জন্য যে আমার হচ্ছে পেন্সিলের দামটা বাড়তেছে, এটা কিন্তু আমার মানে আমি যখন গ্রোথ ক্যালকুলেশন করব, ওই সময় বাধা দাঁড়াবে। মনে করেন আমি 2015 সালে 10টা পেন্সিল মানে সেল করছি 60 টাকা করে। 2000 দেখা গেল হচ্ছে 24 সালে আমি হচ্ছে 10টার জায়গায় 5টা পেন্সিল সেল করছি, বাট আমি সেল করছি 15 টাকা করে, তাই না? মানে ইনফ্লেশনের কারণে আমার পেন্সিলের দাম বাড়াই দিতে হয়েছে, বাট আমার প্রোডাকশন কি কমে গেছে না? সো আলটিমেটলি কি আমার গ্রোথ হয়েছে না? আমার কিন্তু উল্টা লস হয়েছে, যে আমি আগে 10টা পেন্সিল বিক্রি করতাম, এখন 5টা বিক্রি করছি। বাট আগে বিক্রি করতাম 60 টাকায়, এখন বিক্রি করছি 15 টাকায়। যখন আমি নমিনাল জিডিপি দিয়ে এই জিনিসটা ক্যালকুলেট করব, আমার কিন্তু দেখাবে যে গ্রোথ হচ্ছে, বাট আসলে কিন্তু গ্রোথ হচ্ছে না। আসলে আপনি আসেন কিসে? লসে আসেন। সো এই জিনিসটা যখন আমি রিয়েল জিডিপি হিসাবে ক্যালকুলেট করবো, যে আমি 5টা পেন্সিল যখন 60 টাকার দামে হিসাব করব বা বেজ ইয়ারের হিসাবে হিসাব করব, তখন আমি দেখবো যে না, আমি লসে আছি। সো এই জিনিসটা আমার ক্যালকুলেট করার জন্য রিয়েল জিডিপি অনেক কাজে লাগে। সো আপনি যদি কোশ্চেন করে যে উইচ ওয়ান ইজ বেটার বিটুইন দ্য টু, তখন আপনি বলতে পারবেন যে হচ্ছে রিয়েল জিডিপি। কারণ হচ্ছে ইনফ্লেশন বের করার জন্যে আমার কোয়ান্টিটিটাকে আগের ইয়ারের নিয়ে যেতে হবে। সো ওইভাবে আমি রিয়েল জিডিপি ক্যালকুলেশন করে আমি হচ্ছে কি করতে পারবো, ইনফ্লেশনটা দেখতে পারবো, যে আমার ইনফ্লেশন কিরকম হয়েছে, আর হচ্ছে আমার গ্রোথ কি পরিমাণ হয়েছে, ঠিক আছে। তো আপনাকে যদি বলে যে আপনি ইনফ্লেশন কিভাবে ক্যালকুলেট করবেন, ঠিক আছে, আপনি ইনফ্লেশন ক্যালকুলেট কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, যে কোশ্চেন করলো যে আপনি কিভাবে ইনফ্লেশন ক্যালকুলেট করবেন, হাউ উইল ইউ ক্যালকুলেট ইনফ্লেশন।
ঠিক আছে? ইনফ্লেশন কীভাবে ক্যালকুলেট করবেন? ইনফ্লেশন ক্যালকুলেট করার জন্য আপনার যে কোয়ান্টিটিটা আছে, ঠিক আছে, ওটাকে আগের ইয়ারে নিয়ে যেতে হবে। মনে করেন আপনি এখন 2025 সালে আপনি 10টা পেন্সিল বিক্রি করছেন। কিসে বিক্রি করছেন? আপনি 10টা পেন্সিল 17 টাকায় বিক্রি করছেন, হ্যাঁ। এখন আপনার কি করতে হবে? পার পেন্সিল এখন আপনার কি করতে হবে? এই কোয়ান্টিটিটাকে আপনি 2015-16 সালে নিয়ে যেতে হবে। 15-16 সালে আপনি দেখতে হবে বেজ ইয়ারে যে এই কোয়ান্টিটির দাম কত ছিল। দেখা গেল ওই সময় পেন্সিলের দাম কম ছিল, তখন আপনি হচ্ছে ওইটার যে কোয়ান্টিটি, ওইটা থেকে এখনের যে কোয়ান্টিটি, এই সেম মানে সেম কোয়ান্টিটি সেম থাকবে, তো এখনও 10টা তখনও 10টা, বাট এই যে প্রাইসের ডিফারেন্সটা, এটার মাধ্যমে আপনি ইনফ্লেশন ক্যালকুলেট করতে পারবেন। এছাড়া রিয়েল জিডিপি আপনাকে গ্রোথ বের করতেও হেল্প করবে, ঠিক আছে? সো কোয়েশ্চেন আসতে পারে যে কোনটা হচ্ছে দুইটার মধ্যে বেটার, তখন আপনি হচ্ছে বলবেন যে হচ্ছে আপনার মানে নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে পার্থক্য দেখাও, এটা আসতে পারে। এছাড়া আপনার কোশ্চেন আসতে পারে মানে নমিনাল জিডিপি ভার্সেস রিয়েল জিডিপি, হ্যাঁ, এইটা আসতে পারে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। এছাড়া কোশ্চেন আসতে পারে যে হচ্ছে আপনার ইয়ে ইনফ্লেশন অ্যাডজাস্টেড জিবিটি কোনটা? অ্যাডজাস্টেড মানে কি? যে হচ্ছে আমার সরায় নেওয়া হয়েছে বা ওটাকে মানে কোনো একটা সমঝোতা করা হয়েছে, ঠিক আছে? এই জিনিসটা কি দেখেন তো, নমিনাল জিডিপিতে কি আপনি ইনফ্লেশন অ্যাডজাস্ট করতেছেন না, ওখানে কিন্তু ইনফ্লেশনটা অ্যাডেড। বাট রিয়েল জিডিপিতে আপনি ইনফ্লেশনটাকে কি করতেছেন? অ্যাডজাস্ট করতেছেন, এই জন্য এটাকে ইনফ্লেশন অ্যাডজাস্টেড জিডিপিও বলা হয়। সো কোনটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড জিডিপি, এটা কোয়েশ্চেন আসতে পারে। এইরকম ধরনের কিছু বেসিক কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন সাধারণত এসে থাকে। এছাড়া আপনার হচ্ছে যে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করতে বলে, আর এছাড়া ম্যামের স্লাইডে লাস্টে দেখেন একটা ম্যাথের এক্সাম্পল আছে, ওইটা হচ্ছে আপনার দেখা গেল আসতে পারে, ঠিক আছে? এছাড়া আমাদের তেমন কিছু আসবে না। অ্যান্ড এনিওয়ে বেস্ট অফ লাক। আর হচ্ছে কোনো কিছু যদি ভুল বলে থাকি বা কোনো যদি মিস্টেক থাকে অবভিয়াসলি জানাবেন। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভাই আমার দ্বারা এইসব লাইক কেয়ার সাবস্ক্রাইব হবে না। যদি কারোর মানে কোনো উপকার হয়ে থাকে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে, দেন জাস্ট প্রে ফর মি, যে আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, সুন্দর একটা জীবন করতে পারি, চিকন চালে ভাত খেতে পারি, এটাই, ঠিক আছে? অ্যান্ড টিল দেন নেক্সট ভিডিওর জন্য, আপ টু নেক্সট ভিডিও, টেক কেয়ার। অনেক হেক্টিক একটা উইক যাবে, অ্যান্ড আমি চেষ্টা করবো মেকানিক্যালের ম্যাথগুলো, সে রেফ্রিজারেশনের ম্যাথগুলো শেষ করে কালকে ফার্স্ট আওয়ারের মধ্যে আপলোড দিয়ে দেওয়ার। আই ডোন্ট নো আমি আপলোড করতে পারবো কি না, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। এনিওয়ে, বেস্ট অফ লাক টু ইউ গাইস।